তোষামত করা নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। আমন্ত্রণ গ্লোবাল টেলিভিশনের টকশো প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং নানান জনের বক্তব্য তুলে ধরি, সেগুলোর বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া জানতে চাই আমাদের অতিথিদের কাছ থেকে। আজ আমাদের আলোচনা দুটি বিষয় থাকছে। প্রথম বিষয়, গুম কমিশন বলছে গুমের দায় ব্যক্তির, সংস্থার নয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের নির্বাচন প্রসঙ্গ। নতুন যে দলটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে ডিসেম্বরে জাতীয় সংসদ এবং গণপরিষদের নির্বাচন দুটো একসাথে হতে পারে, কারণ তাদের মতে এই সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব না। একই দিনে আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তারা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা আজকে এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে আমরা আলোচনা করব নির্বাচন নিয়ে বিএনপির যে দীর্ঘদিনের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং সেই নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু মতভেদ আছে। সেই মতভেদ বা দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে বিএনপি, সেটিও আমাদের আলোচনায় থাকবে। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও আমাদের সাথে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং রাজনীতি বিশ্লেষক জনাব শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আমরা আলোচনা শুরু করার আগে গুম কমিশনের প্রধান আজকে যে সংবাদ সম্মেলন করেছেন, যেখানে গুমের দায়িত্ব নিয়ে তিনি কথা বলেছেন, আরও সংশ্লিষ্ট অনেক কথা বলেছেন, সে বিষয়ে আমাদের সহকর্মী আবদুল্লাহ শাফির একটি প্রতিবেদন দেখে নেব। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গুম কমিশনের কার্যালয়ের মঙ্গলবারের এই ব্রিফিং মূলত কমিশনের কাজের অগ্রগতি জানানো। এ সময় সভাপতি বলেন, এখন পর্যন্ত জমা পড়েছে 1752টি অভিযোগ, আর যাচাই বাছাই করা হয়েছে 1000 অভিযোগ। 5 আগস্টের পর ভারত থেকে পুশিন করা হয় 140 জনকে, আর ভারতের বিভিন্ন কারাগারে আছে 1067 জন বাংলাদেশি। কমিশন বলছে তারা কেউ গুমের শিকার কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি, ইট রিকোয়ার্স টাইম। আমরা তো রোবট না, তাই না, যে প্রেস করলাম সব চলে আসবে। এটা তো ওদের প্রত্যেকের ফাইল আছে, এবং আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম, কয়জনকে পাইলাম না। তবে সম্প্রতি গুমের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর মধ্যে এক ধরনের অস্বস্তি ও আতঙ্ক তৈরি হয় বলে শোনা যায়। কমিশন জানায়, শুধু ব্যক্তির দায়ে পুরো বাহিনীর আতঙ্কিত হবার কোনো কারণ নেই। অনেকের ধারণা যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হয়ে গেছে। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা কারণ এই জন্য কারণ নাই, কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত, এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। কমিশন আরও জানায়, বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে, যেখানে নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ পুলিশের যে ইয়েগুলো আছে, কি বলে, পুলিশ লাইন, আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানায় গুম সংক্রান্ত এই কমিশন। আবদুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ব্যারিস্টার রুমিন ফারহানা, গুম নিয়ে কত কথা আমরা বলেছি, শুনেছি। গত 16 বছর যতগুলো বড় অপরাধ হয়েছে তার মধ্যে গুম একটি। খুন খারাপি, দুর্নীতি, অনিয়ম, অত্যাচার, নির্যাতন, গণতন্ত্র হত্যা, এগুলো তো আছেই, কিন্তু গুম একটি ভয়াবহ অপরাধ হিসেবে গত 16 বছর বাংলাদেশে মানুষের কাছে আবির্ভূত হয়েছিল।
গুম যখন কোনো একটি সংস্থা করে, সেটি কি শুধু ব্যক্তি করে না সংস্থা করে? গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আজ সংবাদ সম্মেলনে যেটি বলেছেন যে গুমের দায় ব্যক্তির, সংস্থার না। কোনো সংস্থার কোনো সদস্য বা কোনো ব্যক্তি সংস্থার অনুমোদন বা সহযোগিতা ছাড়া গুম করতে পারে কিনা, যদি করতে না পারে তাহলে সংস্থার ব্যবস্থা নেওয়া উচিত কিনা? আমরা কি কোনো গুমের ব্যাপারে গত 16 বছর কোনো সংস্থার ব্যবস্থা নিতে দেখেছি? যদি না দেখে থাকি তাহলে সংস্থা কেন এই সদস্য বা ব্যক্তিদের দায় নেবে না? আমাদের গুম কমিশনের প্রধান বলছেন যে এটি কেবলই ব্যক্তির দায়, এবং আপনি শুনেছেন তিনি বলছেন পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। আপনি একজন আইনজীবী হিসেবে বলেন যে এটা কতটা পার্সোনাল লায়াবিলিটি আর কতটা সংস্থার লায়াবিলিটি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন গুম কমিশনের রিপোর্টটা পড়ছিলাম, আমার বারবার কানে ভাসছিল কিছুদিন আগে আমাদের সেনা প্রধান যেই বক্তব্যটি রেখেছেন সেটার সাথে অনেকটা রেজোনেট করে যাচ্ছে আজকে গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট। কেন রেজোনেট করছে? আমাদের সেনা প্রধান যখন বক্তব্য রাখছিলেন, আমরা লক্ষ্য করেছি ওনার মধ্যে এক ধরনের অস্বস্তি, এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজে এক ধরনের রাগ, যদি আমরা শব্দটা নাও ব্যবহার করি, এক ধরনের মানে খুব কমফোর্টেবল অবস্থায় উনি নাই। উনি যখন কথাগুলো বলছিলেন তেমনটি আমাদের সাধারণ দর্শকদের এবং শ্রোতাদের মনে হয়েছে। সেখানে একটি বিষয় উনি বেশ জোর দিয়ে বলেছেন যে আমরা যদি বাহিনীগুলোকে মরালি বুস্ট আপ করতে না পারি, আমরা যদি বাহিনীগুলোকে মেন্টালি উইক করে দেই, আমরা যদি বাহিনীগুলোকে বিভিন্ন অপরাধে ক্রমাগত দায়ী করতে থাকি, তাহলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি খুব উন্নতি হবে, এটা তিনি মনে করেন না। এবং তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে বাহিনীগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তি আছে, ভীতি আছে, ডিসকমফর্ট আছে, যে তারা গত 15 বছরে যে ধরনের কার্যকলাপ সরকার প্রধানের নির্দেশে করেছেন সেটা জনগণের মধ্যে একটা খুবই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। সো এই বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে তাদের কাজ চালিয়ে যাওয়া, ইভেন ডে টু ডে নর্মাল অ্যাক্টিভিটিস সেগুলো চালিয়ে যাওয়া তাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে গেছে, তার বক্তব্যে আমি যেটুকু বুঝতে পেরেছি। আজকে যখন গুম কমিশন থেকে মিস্টার জাস্টিস মইনুল হোসেন এই কথাগুলো বললেন, আমার কাছে মনে হয়েছে অনেকটা যেন সেই কথাগুলোকেই রেজোনেট করছে। দেখুন, গুম এমন একটি অপরাধ যেটি আমি একজন মানবাধিকার কর্মী, একজন আইনজীবী, একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে মনে করি এটি হত্যার চেয়েও বড় অপরাধ। আমি যেই বাড়িটিতে থাকি সেই বাড়িতে আমার 6 তলায় একজন ভদ্রলোক, তিনি গুম হয়ে গিয়েছিলেন। তার অপরাধ ছিল তিনি বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি গুম হয়েছেন আজকে প্রায় 12 বছর। তার কোনো হদিস এখন পর্যন্ত তার পরিবার পায়নি। এবং যেহেতু আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি, আমি খুব কাছে থেকে সেই পরিবারটির দুর্দশা নিজের চোখে দেখেছি। ভদ্রলোকের ব্যবসা ছিল, তার সমস্ত যারা পার্টনার ছিলেন তারা বিট্রে করেন এবং ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা নিয়ে ভদ্রমহিলাকে অকুল পাথারে পড়তে হয়, সাগরের মধ্যে পড়তে হয়। এবং তার ব্যাংক অ্যাকাউন্ট তিনি অপারেট করতে পারছিলেন না, বিকজ ভদ্রলোক মৃত না জীবিত সেটাই তো জানা যাচ্ছে না। তিনি জমি জমা সয় সম্পত্তি যা আছে তার কোনোটাই বিক্রি করতে পারছেন না, বিকজ ভদ্রলোকের জীবিত না মৃত এটা উনি দেখাতে পারছেন না। সো এই যে তাদের ভয়াবহ দিন, বছরের পর বছর, একদিন 2 দিন না ভাই, এটা বছরের পর বছর। আমার দলের অনেকে, এবং সেই সঙ্গে শুধু তো দল না, ভিন্ন মত যারা পোষণ করতেন কিংবা সরকারের জন্য ন্যূনতম অস্বস্তির কারণ যারা হতেন তাদেরকেই গুম করা হতো। এবং আজকে স্কাই নিউজ একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টটি যদি আপনি দেখেন, ইংরেজিতে রিপোর্টটি করা, সেখানে বলা হচ্ছে বুড়িগঙ্গায় যাদেরকে গুম করা হয়েছে তাদের অনেককে পেট চিরে সেই পেটের মধ্যে সিমেন্ট ভরে, ইট ভরে, বালু ভরে দেহটাকে ভারী করে ডুবিয়ে দেওয়া হতো, সো দ্যাট বুড়িগঙ্গার ওপরে আর সেই মৃতদেহ কোনোদিন ভেসে উঠতো না। আজকে যেই 1700 অভিযোগ নিয়ে আমরা আলাপ করছি, 1700+, হ্যাঁ, তার মধ্যে 1000টা মাত্র যাচাই বাছাই করা হয়েছে, বাকি 750-র ব্যাপারে এখনো আমরা কিছু জানি না। এর মধ্যে যেই কয়েকজনের কথা তারা দীর্ঘ তালিকা দিয়েছে, 300-350-র মতো, তারা মৃত ধরে নিয়ে এগোতে হচ্ছে, বিকজ তাদের ব্যাপারে কিছুই জানা যায়নি। সো এই মানুষগুলা কিন্তু এক একটা সংখ্যা আমাদের জন্য, আমার জন্য 350, আপনার জন্য 350, কিন্তু এটা তো এক একটা পরিবারের গল্প, তাই না? যেই ছোট্ট শিশু হয়তো তার বাবাকে চিনতেও পারেনি, 1 বছর বা 2 বছর বয়স ছিল তার বাবা যখন গুম হয়ে গেছে, সে এখন
বড় হয়েছে, সেও অপেক্ষা করে পরিবারের আর সকল সদস্যের মতো, সেও দরজায় বেল বাজলে তাড়াতাড়ি দেখে যে হতেও তো পারে তার বাবা। সেখানে মায়ের ডাকের যিনি সংগঠক সঞ্জিদা, তিনিও কথা বলতে বলতে বলছিলেন যে তার বৃদ্ধা মা এখনো অপেক্ষা করেন যে তার ছেলে ফিরে আসবে। সো এই কথাগুলো না আমাদের কাছে শুনতে শুনতে গত 12 বছর 14 বছর ধরে শুনছি, তো আমরা আমাদের কাছে কথাগুলো খুব সহজ হয়ে গেছে, কিন্তু নাজমুল ভাই কথাগুলো সহজ নয়, নিশ্চয়ই না, যারা কথাগুলো ভুক্তভোগী পরিবার- অনেক ভারী। সো আপনি যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আপাত দৃষ্টিতে সহজ, কিন্তু এখন চারপাশ দেখে মনে হচ্ছে অত সহজ বোধহয় আর নাই। কারণ এখন বাহিনীগুলোকে দায় মুক্তি দেবার একটা চেষ্টা অনেক বড় বড় জায়গা থেকে করা হচ্ছে। আপনি খুব সঠিকভাবে বলেছেন যে বাহিনীর যদি সহযোগিতা এবং সমর্থন না থাকে, আপনি কি করে আসলে বুড়িগঙ্গায় মানুষকে ডুবিয়ে মারবেন? এটা তো সম্ভব নয়। হ্যাঁ, প্রাইভেট প্র্যাকটিস আমরা দেখেছি, নারায়ণগঞ্জের 7 মার্ডার, সেটা ছিল প্রাইভেট প্র্যাকটিস, কিন্তু কয়টা প্রাইভেট প্র্যাকটিস হয়েছে? বেশিরভাগই তো বলা হচ্ছে, গুম কমিশন থেকেই বলছে সর্বোচ্চ মহলের নির্দেশে, অর্থাৎ শেখ হাসিনার নির্দেশে এই গুমগুলো করা হয়েছে। তো শেখ হাসিনার নির্দেশ কি আনঅফিসিয়াল নির্দেশ ছিল? ম্যান টু ম্যান উনি কল করে নির্দেশ দিয়েছেন, নাকি বাহিনী প্রধানকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল? এই কথাগুলো তো আসা উচিত। আমরা আপনার কাছে ফিরবো আরেকটা প্রশ্ন নিয়ে, আইনজীবী হিসেবে জানতে চাইবো, সেই ক্ষেত্রে আমরা সংস্থাগুলোকে কি করে আতঙ্ক থেকে মুক্ত করব বা তাদেরকে আমরা পুরোদমে আবার কার্যকর করব, সেই প্রশ্ন তো দরকার। এবং যেটি আপনি সেনাবাহিনী প্রধানের কথা বলছিলেন, যে এগুলোকে যদি আমরা সক্রিয় করতে না পারি, কার্যকর করতে না পারি, তাহলে দেশ কি করে চলবে, সেই সমাধানও আমাদের খুঁজতে হবে। আমি একটু আসতে চাই জনাব শরীফুজ্জামান শরীফ। প্রশ্ন একই, যে গুমের জন্য যদি ব্যক্তি দায়ী হন, এটা তার যদি ব্যক্তিগত ফৌজদারি অপরাধ হয়, তাহলে সংস্থার দায় কোথায়? এখানে কি বিচার শুধু ব্যক্তির করলেই হবে, সংস্থার বিচার করতে হবে না? বা আপনি যখন সংস্থার বিচার করবেন, সেটি কি সংস্থার ব্যক্তিগুলোর, নাকি সংস্থা নামে যে এন্টিটি, একটি প্রতিষ্ঠান বা একটি সংস্থা, সরকারের একটি বাহিনী, পুরো বাহিনীকে? এখন সেই বাহিনী যদি বিচারের মুখোমুখি হয়, তাহলে সেই বাহিনীর অস্তিত্ব থাকে কিনা? বা র্যাবের বিলুপ্তি নিয়ে আমরা অনেক বছর অনেক দাবি দেওয়ার কথা শুনেছি, দেশে বাইরে থেকে ওই সুপারিশ এসেছে, র্যাবের উপর স্যাংশন হয়েছে, তারপরও তো র্যাবের প্রয়োজনীয়তা আছে বলে অনেকে মনে করেন। সেক্ষেত্রে এই যে ব্যক্তি এবং সংস্থা নিয়ে যে টানায় পড়েন, এর সমাধানটা কি তাহলে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে আলোচককে শুভেচ্ছা। গুম নিয়ে আমাদের একটা অভিজ্ঞতা আমরা শুনলাম রুমিন আপার, আমারও একটা অভিজ্ঞতা আছে। আমি ছাত্র ইউনিয়নের যখন সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমার কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং আমার খুলনা জেলার সভাপতি শামীম, একই সংগঠন করার ভেতর থেকে কোনো কোনো সহকর্মীর সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। শামীমের সাথে আমার সেই ধরনের সম্পর্ক, এবং আমরা ছাত্র রাজনীতি শেষ করার পর যখন পারিবারিক জীবনে প্রবেশ করি, শামীম এবং আমি একসঙ্গে একটা বাসা ভাগাভাগি করে ভাড়া নিয়েছিলাম। আমার স্ত্রী, আমি, শামীম তার স্ত্রী সহ ভাগাভাগি করে সেই বাসাটায় থাকতাম। সেই শামীমকে গুম করা হয়েছে ঢাকায়, এবং শামীমকে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, জেনেছি, অস্পষ্ট তথ্য, এবং শোনা গেছে যে শামীমকে গুম করার পরে ঢাকার কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ইট ভাটায় ফেলে দিয়ে তাকে একেবারে ছাই করে ফেলা হয়েছে। শামীম গুম হয়ে যাওয়ার পর শামীমের বাবা ছিলেন না, শামীমের মা, তার দুশ্চিন্তায় শামীমের মা মারা গেছেন। তার ভাইটা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনিও বছর 2 আগে একটা পর্যায়ে যে তিনিও মারা গেছেন। অর্থাৎ শামীমের পরিবার, প্রতিটি পরিবারের গল্পই এতটা এই ধরনের নিষ্ঠুর গল্প আছে। তবে আজকে খারাপ লেগেছে অন্য একটা কারণে। গুম কমিশন যেটি বললেন, প্রায় 300 মানুষ তারা হয়তো আর ফিরে আসবে না, এই ধরনের একটা শঙ্কার কথা তারা বলছেন। তো কিন্তু তারা নিহত হয়েছেন এটাও তো নিশ্চিত হওয়া যায়, এটাও নিশ্চিত হওয়া যায়নি। এবং আরও ডিসেম্বর পর্যন্ত এর ভেতর থেকে তারা যেটা বলছেন, তার মানে হলো যে তারা হয়তো প্রাথমিক স্তরটা তারা পার করেছেন, আরও অনেকগুলো জায়গা আছে। আমি মনে করি যে সুপারি চুরি করা আর একজন মানুষকে গুম করে ফেলা এক জিনিস না। এই যে ব্যক্তিগুলো গুম হয়েছেন, গুমের শিকার হয়েছেন, কোন একজন ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে এত সংখ্যক মানুষকে ব্যক্তিগত শত্রুতার কারণে করা হয়েছে, আমি সেটি মনে করি না। এটি রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া আমি মনে করি যে এর পেছনে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এর পেছনে রাজনৈতিক ইন্টারেস্ট ছিল। আপনি যদি ত্বকীর ঘটনার কথাটা আমরা যদি স্মরণ করি, আমরা কিন্তু দেখেছি যে ত্বকীকে হত্যা করার পর তার লাশকে গুম করে ফেলা
অনেক পরে তার লাশ পাওয়া গেছে, কিন্তু এই প্রসেসের সঙ্গে একটা বড় চক্র এটার সঙ্গে জড়িত ছিল। র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছিল যে এত তারিখে আমরা অভিযুক্তদেরকে নামের তালিকা প্রকাশ করব, তাকে ধরব, কিন্তু তারপরে প্রায় 11 বছর সেই নাম প্রকাশ করা হয়নি। নিশ্চয়ই একজন ব্যক্তির ইচ্ছা অথবা অনিচ্ছায় ওই বাহিনীর অথবা নারায়ণগঞ্জে যারা ডিউটি করেছেন তাদের ইচ্ছা বা অনিচ্ছায় এই নামগুলো প্রকাশ করা হয়নি, বিষয়টি সেরকম। আচ্ছা শরীফ, আপনি তো নিজেও রাজনীতি করেছেন, এখনো পরোক্ষভাবে যুক্ত আছেন, সেটি হচ্ছে যে কোনো একটি বাহিনী নিজে নিজে কি এরকম সিদ্ধান্ত নিতে পারে? আমি ওই জায়গাটায় আসছি। বা কোনো ব্যক্তি চাইলো তার পছন্দের মানুষ না, বা কারোর প্রতি তার ক্ষোভ আছে, শত্রুতা আছে, তাকে সেই নিয়ে গুম করে ফেললো, মেরে ফেললো। আপনার ভয়েস অফ আমেরিকায় নিউজের মধ্যে একটা সম্পাদকীয় প্রকাশ করে এবং সেই সম্পাদকীয়টা বলতে গিয়ে বলে এর ভেতরে আমেরিকান সরকারের অভিমতের প্রতিফলন রয়েছে। আমাদের গুম কমিশনের প্রধান যেভাবে একজন পুরো দায়টা ইন্ডিভিজুয়ালদের উপরে চাপিয়ে দিয়েছেন, আমার ধারণা এর পেছনে কারো অভিমতের প্রতিফলন আছে। আচ্ছা আমি জিজ্ঞেস করি, 71 সালে যে গণহত্যা পরিচালনা করেছে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী, এটার জন্য কি আপনি তখন ঢাকা রেঞ্জের দায়িত্বে কে ছিলেন, গাজীপুরের দায়িত্বে কে ছিলেন, সেখান থেকে হাতে কলমে যারা করেছে আপনি কি তাদেরকে অভিযুক্ত করবেন? তার বক্তব্যটা যদি সঠিক হয় তাহলে এই ধরনের একজন দুইজন ব্যক্তি, এবং এর ভেতর থেকে বাহিনীটাকে আপনি আরো বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন, বাহিনীটাকে আরো আপনি ভালনারেবল জায়গায় ঠেলে দিচ্ছেন। কারণ একটা বাহিনীর ভেতরে দায়িত্ব পালন করলে একজন বা দুইজন মানুষ সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে আপনাকে মেরে ফেলতে পারে, আপনাকে তুলে নিয়ে যেতে পারে, আপনাকে নিখোঁজ করে ফেলতে পারে। সুতরাং আমি মনে করি যে রাষ্ট্রের সিদ্ধান্ত ছাড়া, কতগুলো রেসপন্সিবল জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে সিদ্ধান্ত ছাড়া এই ধরনের ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ কিছু করে তাহলে এই বাহিনীটি রাষ্ট্রীয় কোনো বাহিনী না, এটি একটি প্রাইভেট বাহিনী। যে যার খুশি ব্যক্তিগত সম্পর্কের কারণে, সেটি উন্নতি অথবা অবনতির উপরে ভিত্তি করে সেখান থেকে বেরিয়ে এসে তার যে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো তিনি পান, তিনি যে অস্ত্র পান, তিনি যে তার নিরাপত্তার জন্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো পান, সেগুলোকে ব্যবহার করে তিনি তার ব্যক্তিগত চরিতার্থ হাসিল করতে পারেন। এর ভেতর থেকে দুর্বলতা আরো প্রকাশ করা। যেসব সংস্থার যেসব সদস্য গুম খুমের সাথে জড়িত, তাদের কয়জনকে আমরা বিচারের আওতায় আমরা, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ, এবং এর ভেতর থেকে কিন্তু আমরা যদি ব্যক্তির দায়ও ধরি তাহলে ব্যক্তি কি একজন দুইজন? এটি খুবই ইম্পর্টেন্ট যে এতদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে এবং এই ডিপার্টমেন্টের ভেতর থেকে কেউ কেউ এসে কিছুটা বিবেকের ভূমিকা অবতীর্ণ হওয়ার চেষ্টা করছেন এবং দায়টা ভাগাভাগি করে তার পছন্দ অপছন্দের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর ভেতর থেকে এই বিষয়টা আরো পরিষ্কার হয় যে তাহলে যদি এটা ব্যক্তির দায়িত্ব হয়ে থাকে, তার দায় হয়ে থাকে, তাহলে এই ডিপার্টমেন্টগুলোতে যারা দায়িত্বশীল ছিলেন তারা কি ওই ব্যক্তির দায়ের জন্য কি কাউকে শাস্তির মুখোমুখি করেছেন? না, বরং তাকে তার ডিপার্টমেন্ট বা তার বাহিনী এতদিন ধরে ওন করেছে। সুতরাং এই জায়গাটায় বলার সুযোগ নেই যে এই ঘটনাটা একজন ব্যক্তি করেছে। যদি ব্যক্তি করে থাকে, আপনি দেখবেন একটা সোসাইটির মধ্যে, আমি যেটা বললাম, একটা সমাজের মধ্যে একজনের সুপারি চুরি করেছে অথবা একজন মূলা চুরি করেছে, তাকে ধরে কিন্তু শাস্তির মুখোমুখি আপনি করছেন। কিন্তু এই বাহিনীর ভেতর থেকে যারা এই অপরাধগুলো করছে তারা সাধারণত কোনো প্রশ্নের মুখোমুখি হচ্ছে না, জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে না। সুতরাং আমি মনে করি যে এই যে ঘটনাটি ব্যক্তি ঘটিয়েছে এবং দায়টা ব্যক্তির, এর ভেতর থেকে আপনি অপরাধটাকে ছোট করে ফেলছেন এবং সমগ্র বাহিনীটিকে, সংস্থাগুলোকে দায়মুক্তি দেওয়ার যে আপনার উদ্যোগটা চলছে, ওই যেটা বললাম যে অভিমতের প্রতিফলন বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো বলা হচ্ছে, এর ভেতর থেকে আপনি বিষয়টাকে হালকা করে ফেলছেন। আমি পরিষ্কার করে মনে করি যে এই গুম কমিশন গঠিত হওয়ার পর ইতিমধ্যে আমরা অনেকগুলো তথ্য পাচ্ছি। কোনো তথ্যগুলো নিয়েও সমাজের মধ্যে আমরা যাদেরকে দেখলাম ওই যে স্টিলের চেয়ারে বসে টসে, আমরা এই ঘটনাগুলো সত্য ঘটনা জানতে চাই। যাদের স্বজন গুমের শিকার হয়েছে হয়তো তাদের হৃদয়ের যন্ত্রণাটা যারা দায়িত্বে আছেন তারা বুঝবেন না। সত্য ঘটনা জানতে চাই, প্রকৃত অভিযুক্ত যারা, তাদেরকে আইনের মুখোমুখি কমিশনের মাধ্যমে কি সেটা আমরা জানতে পারবো? তারা যদি আন্তরিকভাবে চেষ্টা করেন আমরা হয়তো জানতে পারবো। তবে জানানোর ক্ষেত্রে আমরা যেন কোনো রকমের নাটকীয় কোনো ঘটনার মুখোমুখি করা না হয়, যেটা আমরা কিছুদিন আগে, আমি এটি এখন আর বলার প্রয়োজন নেই, আমরা দেখেছি
যে এই মানে ধরনের আয়নাঘর ভয়াবহ দেখার অভিজ্ঞতা? আয়নাঘর পরিদর্শনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কিন্তু এই যে ভয়াবহতা, এই যে অপরাধ, সেটিকে অনেকটা একেবারে হাস্যকর জায়গায় নিয়ে গেছেন। কেউ যদি জেনে হোক না জেনে হোক, বুঝে অথবা না বুঝে এই কাজগুলো করে থাকেন, এই ঘটনার পুনরাবৃত্তি হোক, এটাও আমরা কখনো চাই না। নিশ্চয়ই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে ছোট্ট করে জেনে বিরতিতে যাব। এখন এই রাষ্ট্রীয় এই বাহিনীগুলো তো প্রয়োজন, আবার এই রাষ্ট্রীয় বাহিনীগুলোর বিরুদ্ধে এই অভিযোগ আছে, তাদের সদস্যদের বিরুদ্ধে আছে। আমি সদস্য বলি আর বাহিনী বলি না কেন, বাহিনীগুলো যে এখন আতঙ্কগ্রস্ত, তাদেরকে আতঙ্কমুক্ত করে সক্রিয় করার একটা উপায় তো আমাদের বের করতে হবে। এখন যারা গুমের শিকার হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার দরকার, যারা অন্যায় করেছেন তাদের সঠিক শাস্তি হওয়া দরকার, আবার সংস্থাগুলোকেও সক্রিয় করা দরকার। এই তিনটা সমন্বয় কি করে সম্ভব? এটা খুবই ডেলিকেট একটা ব্যালেন্স আনডাউটেডলি, এবং একজন আইনজীবী হিসেবে আমি এটুকু আসলে যুক্ত না করলে অন্যায় হবে যে ফৌজদারি অপরাধ কিন্তু ব্যক্তিগত অপরাধ। কেউ যদি ফৌজদারি অপরাধ করে থাকে, এবং করেছে তো বটেই, সেটি তার ব্যক্তিগত অপরাধ এবং ফৌজদারি আইনে তার বিচার হবে। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন স্বয়ং শেখ হাসিনা কাউকে নির্দেশ দিচ্ছেন একটা অবৈধ কাজ করবার জন্য, একটা অন্যায় ফৌজদারি অপরাধ করবার জন্য, তিনি কি রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে সেটি করতে বাধ্য কিনা? না, তিনি বাধ্য নন। অন্যায় আদেশ মানতে বাধ্য নন, একদম নন। আমি একদম টপেরটা বললাম, এত টপ থেকে তো আর নির্দেশ সরাসরি আসেনি, এসছে অনেক ধাপ হয়ে, বাট আমি টপেরটাই ধরলাম। সেই মানে ফৌজদারি অপরাধ যদি আপনাকে করার নির্দেশ দেওয়া হয়, আপনি মানতে বাধ্য নন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যদি প্রতিবাদ করে আদেশটি না মানেন, এর পরিণতি আসলে আপনাকে কি ভোগ করতে হবে? এক হতে পারে আপনার চাকরি চলে যাবে, দুই হতে পারে আপনার প্রমোশন হবে না, কিন্তু ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে আপনি নিজেই গুম হয়ে যেতে পারেন। কারণ আদেশটি যেহেতু ট্রিকল ডাউন করে আপনার পর্যন্ত এসছে এবং আপনি বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল জেনে গেছেন, সো এটা ট্রিকল ডাউন করে আপনিও সেই ধরনের ফৌজদারি অপরাধের শিকার হতে পারেন। সুতরাং জীবন বাঁচানোর স্বার্থে যদি কেউ বাধ্য হয়, এখন জীবন বাঁচানোর স্বার্থে কেউ বাধ্য হয়েছে কিনা এগুলো জানি না। সো আমার মনে হয় এই ডেলিকেট ব্যালেন্সটা যদি আমাদের করতে হয়, কারণ বাহিনী ছাড়া রাষ্ট্র সত্যিই চালানো সম্ভব নয়। ইতিমধ্যে বাহিনীগুলো কিছুটা নিষ্ক্রিয় হওয়াতে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। সো যারা যারা এই অপরাধগুলোর সঙ্গে যুক্ত, এখন সেটা যদি লোম বাঁচতে কম্বল উজাড়ও হয়, সেভাবেই আসলে লোম বেছে কম্বল উজাড় করে হলেও তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এটা যে শুধুমাত্র বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন তাই নয়, বরং বাহিনীগুলোকে মানসিকভাবে শক্তিশালী করবার জন্য, অ্যাবসলিউটলি মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জনের জন্য এটি ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প নাই। আমরা একটা ছোট্ট বিরতি নেব, ফিরে এসে আমরা যে আলোচনাটি করব, জাতীয় নাগরিক কমিটির দুজন শীর্ষ নেতা নাহিদ ইসলাম আহ্বায়ক, তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসাথে হওয়ার কথা। একই সাথে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যেটি বিএনপিরও দাবি। ফলে নির্বাচন কোনটি আগে কোনটি পরে নাকি দুটো একসাথে, আরেকটি আলোচনাও আছে, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন। এই তিন নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক মতামত আমরা দেখছি। সেটি নিয়ে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পর্বে ধারাবাহিক আলোচনা করব। আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের টক শো প্রশ্নগুলো সহজ। আমাদের আজকের অতিথি ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জনাব শরীফুজ্জামান শরীফ। আমরা এই পর্যায়ে নির্বাচন নিয়ে নানাবিধ আলোচনা বিতর্ক, বিরতির আগে বলছিলাম যে তিনটি নির্বাচন নিয়ে আলোচনা আছে। নতুন যে দলটি হয়েছে, ছাত্রদের বা তরুণদের বা অভ্যুত্থানকারী নেতৃত্বে যারা ছিলেন অভ্যুত্থানের, জুলাই অগাস্ট অভ্যুত্থানে, তারা আজ জাতীয় স্মৃতিসৌধ এবং রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করেছেন এবং দুটো স্থানেই তারা কথা বলেছেন। নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের কথাগুলো শুনে আমরা আবার আলোচনায় ফিরে আসব। আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে
ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জনাব শরীফ, জাতীয় নির্বাচন বলতে তারা গণপরিষদের নির্বাচন বোঝেন, সাথে জাতীয় সংসদের নির্বাচনও হতে পারে। স্থানীয় নির্বাচনের কথা তারা এর আগে বলেছেন। ডিসেম্বরে হোক বা ডিসেম্বরের পরে হোক, নির্বাচন বলতে আমরা জাতীয় সংসদ নির্বাচন বুঝি, কিন্তু স্থানীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন এই দুটি দাবিও পাশাপাশি আসছে। কিন্তু এই নতুন দলটির মূল দাবি হচ্ছে গণপরিষদের নির্বাচন, সেটির বাস্তবতা কতখানি আছে? ধন্যবাদ। তার আগে একটু বলে রাখি যে আমাদের পলিটিশিয়ানদেরকে সার্জিসের এই বক্তব্যটা তারা যদি হৃদয়ে ধারণ করতে পারে, আমি তাহলে তার প্রতিক্রিয়া রুমিন ফারহানার কাছ থেকে প্রথমে শুনবো। তার নির্বাচন নিয়ে বলেন। আচ্ছা, তিনি যে দাবিটা করেছেন শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করার পর, উনি শেখ হাসিনার এক সময় বিশ্বস্ত একজন কর্মী ছিলেন। তো একজন মানুষ যখন অপরাধের একটা চূড়ান্ত জায়গায় চলে যায়, বিশ্বস্ত কর্মীটাও তার প্রতি সেই শ্রদ্ধাটা হারিয়ে ফেলে। সার্জিসের এই বক্তব্য থেকে আমাদের কাছে পরিষ্কার হলো, যিনি তার পায়ে হাত দিয়ে সালাম করার পর আনন্দে উৎফুল্ল হয়ে ফেসবুকে একসময় পোস্টও দিয়েছিলেন। সুতরাং রাজনীতিবিদদের এখান থেকে শেখা উচিত। নির্বাচন কবে হবে, গত 15 বছর বা 10 বছর আমরা কেন নির্বাচনটা চাই, একটা ফেয়ার নির্বাচন, এটি নিয়ে যত কথা বলেছি, গত 6 মাসে দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেন নির্বাচনটা হওয়া দরকার তার থেকে মনে হয় বেশি কথা বলতে হচ্ছে। একটা গণ অভ্যুত্থানের পরে মানুষের স্বাভাবিকভাবে প্রত্যাশাটা থাকে দেশ একটা গণতান্ত্রিক শাসনের অধীনে যাবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। কিন্তু আমাদের এখানে নির্বাচনের সঙ্গে এই গাড়িটার সঙ্গে আরও কতগুলো গাড়ি আপনি যুক্ত করে দিয়ে তার যে স্বাভাবিক গতি সেটিকে বাধাগ্রস্ত করছেন। আমরা গণ অভ্যুত্থানে যাদের প্রতি সবথেকে বেশি আস্থা রেখেছিলাম তাদের সাথে আমাদেরকে এখন ডিবেটে যুক্ত হতে হচ্ছে। যদিও এই গণ অভ্যুত্থানে যে তরুণরা অংশগ্রহণ করেছিল তাদের সবাই যে এদের সঙ্গে আছে আমি সেটি মনে করি না। যদিও কখনো কখনো আমাদের এখানে অ্যাপ্রোচটা হয়ে যায় যে কেবলমাত্র তরুণদের প্রতিনিধিত্ব তারা করছেন, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো বা এর বাইরে যে স্টেক হোল্ডাররা আছে তাদের সাথে কোনো তরুণ নেই, সব তরুণরাই হচ্ছে তাদের সঙ্গে। এই অ্যাপ্রোচটা ভুল। বাংলাদেশের বহু তরুণ এখন আর তাদের সঙ্গে নেই এবং 5 তারিখের পরে নিজ নিজ দলে ফিরে গেছেন। সুতরাং একেবারে তরুণদের রিপ্রেজেন্ট কেবল তারাই করেন, এটি সঠিক না। মূল প্ল্যাটফর্ম যেটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো তাদের সাথে আছে। এর ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার তরুণরা, রাজনৈতিক দলের তরুণরা এর সাথে যুক্ত হয়েছিল। বিএনপির তরুণরা এর সঙ্গে যুক্ত হয়েছে, সিপিবির তরুণরা এর সঙ্গে যুক্ত হয়েছে, অন্যান্য পলিটিক্যাল পার্টির গণ অধিকার পরিষদের তরুণরা যুক্ত হয়েছে। তারা তো এদের সঙ্গে এখন আর নাই, তারা তো তার নিজ নিজ দলে চলে গেছে। সুতরাং সমস্ত তরুণদের গণ অভ্যুত্থানের তারা রিপ্রেজেন্ট করছে। আমি এই যে বক্তব্যটা বিভিন্ন জায়গায় দেওয়া হয় আমি একটু কারেকশন করছি, এটি সঠিক না। কিন্তু বিভিন্ন দলের তরুণ তো বিভিন্ন দলের ওসব রাজনীতি করে, এই তারা এর দলগুলো যারা বাইরের যেসব করছেন না, তরুণ তাদের নিয়ে হ্যাঁ, রাজনীতি করছে। তারা আছে। কিন্তু গণ অভ্যুত্থানে যত তরুণ রাস্তায় নেমেছিল সবাই যে তাদের সঙ্গে আছে আমি সেটির সাথে একমত না। আমি সেটার বিভিন্ন সঙ্গে দলের একমত। মানুষ বিভিন্ন দলে হ্যাঁ, ফিরে তারা গেছে, চলে এটি গেছে। স্বাভাবিক। সুতরাং সংখ্যার দিক থেকে তাদের যে পেরিফেরিটা ছিল এখন সেটি নেই, এটি অনেকটা কমে গেছে। তারা যে দাবিটা করেছে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ডাইভার্ট করার জন্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা বারবার সামনে আনা হচ্ছে। এর পেছনে অন্য একটা মোটিভ আছে, অন্য একটা উদ্দেশ্য আছে এবং জাতীয় নির্বাচনটা যত দেরিতে হবে আমার ধারণা, আমার শঙ্কা হচ্ছে যে অন্যদের ব্রিডিং স্পেস করার জন্য এই দাবিটা তোলা হচ্ছে এবং নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা আছে। জাতীয় নাগরিক পার্টি তারা এখন পর্যন্ত কিন্তু নিবন্ধন পায়নি, তবে পেয়ে যাবে নিশ্চয়ই। আমার কাছে মিডিয়াতে তারা যে স্পেসটা পাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যে জায়গাগুলো পাচ্ছে, এর ভেতর থেকে মনে হচ্ছে যেহেতু আমি ধারণা করছি যে এটি একটা রাজার পার্টি, সুতরাং রাজার পার্টিকে নিবন্ধন দেবে না এরকমের দুঃসাহসকার না। তারা যদি শর্ত পূরণ করতে পারে, অবশ্যই শর্ত পূরণ করার পরেও জুনায়েদ সাকিব ভাইয়ের দল বা এই ধরনের এবি পার্টি এরা কিন্তু গত 10-12 বছর তারা নিবন্ধন, ভিপি নূরের দল তারা পায়নি। কিন্তু এই জায়গাটায় নিশ্চয়ই সেটি হবে না, তারা নিবন্ধন পাবে। আমি তাদের সফলতা কামনা করি,
এই কারণে সফলতা কামনা করি। এই তরুণদের মধ্যে 28 তারিখে যাদেরকে স্টেজে দেখেছি তার ভিতরে আমি কোনো ব্যাংক ডাকাতকে দেখিনি, তার মধ্যে কোনো আমি মাফিয়াকে দেখিনি, শেয়ার মার্কেট লুট করেছে এরকমের দেখিনি, তরুণদেরকে দেখেছি। তাদের সফলতা কামনা করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যে আপনার পলিটিক্যাল পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবেন, আপনাকে গণতন্ত্র মানে হচ্ছে প্রতিযোগিতা, উন্মুক্ত প্রতিযোগিতা। আপনার প্রতি যদি রাজার কোনো রকমের ব্লেসিং থাকে এবং সেটিকে নিয়ে আপনি যদি আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো পরিচালিত করতে চান, নিশ্চয়ই মানুষ প্রশ্ন তুলবে। কারণ আজ থেকে 10 দিন আগ পর্যন্ত আপনি সবার স্নেহ মমতার যে জায়গাটায় ছিলেন, সবার ছোট ভাই হিসাবে যে এই জায়গাটায় দলের ছিলেন, নেতারা দল এবং হওয়ার ভেতর সরকার থেকে দুপক্ষই বলছে যে না, কেউ কারো সহযোগিতা করছে না। আমার যে অবজারভেশনগুলো থেকে আমি যেটা দেখি যে অনেকগুলো উদাহরণ আমি আপনাকে দিতে পারবো যে তাদের প্রতি রাষ্ট্রের একটা, সরকারের একটা দুর্বলতা আছে। কেমন? এর আগে আমাদের প্রধান উপদেষ্টার একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে যে ইন্টারভিউ ছিল, সেখানে কিন্তু তিনি একটা বার্তা দিয়েছিলেন যে এ ধরনের একটা পলিটিক্যাল পার্টি তরুণরা গঠন করার চেষ্টা করছেন, এবং তখন পর্যন্ত কিন্তু আমরাও জানতাম না যে এর ভেতরে একটা দল গঠনের একটা প্রক্রিয়া চলছে। যে তার মানে সরকারের এই সমর্থনের কথা যদি আমরা মেনে নেই, তাতে করে কি তাদেরই দাবি পূরণ হতে পারে গণপরিষদ নির্বাচন? না, এই জায়গাটায় আমার ধারণা যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন, একটু আগে আমি দেখলাম সিইসি যে বক্তব্যটা দিয়েছেন যে স্থানীয় সরকার অথবা গণপরিষদের যে দাবিটা উঠেছে, এই দাবিটা যেহেতু এখন পর্যন্ত মেইন পলিটিক্যাল পার্টিগুলোর জায়গা থেকে সব দল একমত হলে পরে তারা সেই অনুযায়ী কাজ নিয়ে আলোচনা করবে। তবে এই ধরনের যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোকে আমি দুটো ভাগে দেখি। এক হচ্ছে যে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করা, এই কথা বিএনপিও বলছে। দ্বিতীয়ত হচ্ছে কাউকে আপনি একটা বিডিং স্পেস দেওয়ার জন্য আপনি নির্বাচনকে বিলম্বিত করতে চান। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের উপদেষ্টাদের কেউ যখন নির্বাচন বিষয়ে বক্তব্য রেখেছেন, তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে বলা হয়েছে এটা তার ব্যক্তিগত বক্তব্য, কিন্তু প্রেস উইং এর পক্ষ থেকে কিন্তু অহরহ বলা হচ্ছে যে ডিসেম্বরেও হতে পারে, মার্চেও হতে পারে। আমি জানি না পলিটিক্যাল পার্টিগুলো এই বিষয়টা কেন প্রশ্ন তুলছে না যে ইলেকশনের মতো একটা সেন্সিটিভ বিষয়, যার সাথে পলিটিক্যাল পার্টিগুলোর ইউনিটির একটা সম্পর্ক আছে, সারা জাতি এবং সেই ঐক্যের চেষ্টাই করা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। আমি ফিরবো আপনার কাছে। আমি আপনার কাছে শুনতে চাই, জনাব সার্জিস আলম বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে পাচ্ছি, ততদিন যেন কেউ ভুলক্রম নির্বাচনের কথা না বলে। কিন্তু আপনারা তো বলছেন। আমি ওনার বক্তব্যটি দেখলাম, আমি একজন আইনজীবী হিসেবে এটা বলি। হ্যাঁ, ধরুন একটি আইডিয়াল সিচুয়েশন, যেই সিচুয়েশনে কোনো মামলার ডিলে হচ্ছে না, মামলা সঠিক নিয়মে চলছে, যেটি একটা ইউটোপিয়ান সিচুয়েশন, যেটা হয় না কখনো, কিন্তু আমি সেই ইউটোপিয়ান সিচুয়েশনটাকে ধরছি। সেই আইডিয়াল সিচুয়েশনেও একজন ফাঁসির আসামির ট্রায়াল শেষ হয়ে হাইকোর্টে অ্যাপিলের পরে সেই অ্যাপিলের ডিভিশনে গিয়ে রিভিউর মাধ্যমে যখন কনফার্ম হয়, মিনিমাম 5 থেকে 7 বছর লাগে। আমি একদম ইউটোপিয়ান আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি। পলিটিক্যাল সংশ্লেষ থাকলে কিন্তু এটা আরো দীর্ঘায়িত, সারা জীবন চলবে। আমি সেই আলাপে যাচ্ছি না, আমি শুধু বলছি আইডিয়াল সিচুয়েশনে যেটা হবে সেইখানে 7 বছর মিনিমাম লাগবে। তো নির্বাচন কি 7 বছরের জন্য আটকে থাকবে? এই প্রশ্নটি আমি ওনার কাছে রাখছি। 2 হচ্ছে নির্বাচন এবং মামলা চালানো, এই দুটোর মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে? আপনি কি কোনো কনফ্লিক্ট দেখেন? দুটোই সমানতালে চলতে পারে, তাই না? হাসিনা একটা কথা চলতে পারে। একদম, হাসিনা একটা কথা বলতো, আগে নির্বাচন পরে গণতন্ত্র, সরি আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম এগুলো কথা কিন্তু আইয়ুবের সময়কার কথা, এগুলো সময় হাসিনার সময়কার কথা। এই সময়গুলো যারা গণ অভ্যুত্থান করেছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা মানুষের মত প্রকাশের জন্য লড়াই করেছে, তারা কেন এই কথাগুলো বলবে? এই কথাগুলো স্বৈর শাসকরা বলে, মিলিটারি শাসকরা বলে। কেন বলে? কারণ তারা তাদের অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, দীর্ঘায়িত করতে চায়। এখন তো কোনো সামরিক শাসক নাই। কিন্তু এই কথাগুলো যখন বাচ্চারা বলে, নতুন জেনারেশন বলে, আমরা পুরনো জেনারেশন, ওল্ড জেনারেশন, আমরা একটু ধাক্কা খাই যে এই কথাগুলো ওদের মুখে আমরা শুনতে আমাদের অস্বস্তি লাগে। আপনি আমাকে বলেন তো, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন বাংলাদেশ ঢুকবে,
সকল দল তার নিজ নিজ মতাদর্শ, ইলেকশন ম্যানিফেস্টো, তারা কি করতে চায় সেই এজেন্ডাগুলো মানুষের সামনে তুলে ধরবে, তাই নয় কি? নিশ্চয়ই। নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তারা নিশ্চয়ই সংস্কারের কথা বলবে, সেকেন্ড রিপাবলিকের কথা বলবে, তারা সংবিধান সংশোধনের কথা বলবে, তারা ফ্যাসিবাদের মানে ভিত্তিভূমি হিসাবে যে সংবিধানকে মনে করে সেটাকে পরিবর্তন করে এমন একটি সংবিধানের কথা বলবে যেটা গণমানুষের কথা বলে। আমরা তো সেটাই আশা করি। দেখা যাক তাদের সেই কথা মানুষ গ্রহণ করে কিনা। মানুষ যদি গ্রহণ করে সেটা তারা ভোটের মাধ্যমেই তাদের মতামতটা জানিয়ে দেবে। তার মানে তার জন্য তো ইলেকশন যেতে হবে। অ্যাবসলিউটলি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে আমার জানা, সেটি হচ্ছে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সরকার, চলছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কারের কতটুকু কিভাবে বাস্তবায়ন হবে নির্বাচনের আগে পরে সেই প্রক্রিয়া চলছে। সংস্কার চলমান অবস্থায় যখন বলা হয় সংস্কার শেষ করে নির্বাচন, তাহলে এই উদ্যোগের সাথে কনফ্লিক্ট করে কিনা। সেকেন্ড হচ্ছে বিচারের বিষয়টা আপনি ব্যাখ্যা করেছেন। নির্বাচন নিয়ে আমরা জানি জাতীয় ঐক্যমত্য কমিশন, প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে সব রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত্যে পৌঁছাবে সেই অনুযায়ী নির্বাচন। তাহলে তো ওই পথে সরকার আগাচ্ছে। এই সরকারের সাথে এই দলের যদি আমরা ন্যূনতম সম্পর্ক দেখি, এখনো সম্পর্ক আছে, তাদেরই দুজন লোক সেখানে আছে। সরকার প্রধান বা অন্যেরা কতটা এই দলের প্রতি সমর্থন দেন বা আপনার সহানুভূতি দেখান সেটা বাদই দিলাম, কিন্তু তাদেরই সরকার যেই কাজ চালিয়ে যাচ্ছে, যেই কথা বলছে, তার সাথে এই জাতীয় সংসদের নির্বাচনের বদলে গণপরিষদের নির্বাচন, এই সংবিধানের অধীনে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না, নতুন সংবিধান লাগবে। অথচ সংবিধান সংস্কার কমিশন কিন্তু এই সংবিধানেরই সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই বিরোধগুলোকে আপনি কিভাবে দেখেন? বিরোধ তো আছেই, তবে সেই বিরোধের উপরও যেই জায়গাটি মোর অ্যালার্মিং পলিটিক্যাল এরিনাতে, সেটা হচ্ছে নতুন যে দলটি গঠিত হয়েছে। আমার ভাই একটু আগে বলেছিলেন রাজার দল, কথাটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি এটি রাজার দল। কেন রাজার দল? এই দলের যিনি প্রধান নাম্বার 1, তিনি গতকাল পরশু পর্যন্ত এই সরকারের অংশ ছিলেন। এখনো এই দলে যারা কাজ করছেন ভেতর থেকে, তাদের দুজন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন। এই দলটির ব্যাপারে সরকারের ব্লেসিং এতটাই যে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, আমি ওদের বলেছি দল করতে, আমি ওদের বলেছি দল করতে। না করলে মানুষের যে একদম মানুষের যে প্রত্যাশা কোনোটাই পূরণ হবে না, অন্য দলগুলো খেয়ে ফেলবে। তার মানে কি? উনি বলছেন ওনাকে বসিয়েছে ছাত্ররা, শুরুতে বলেছেন। উনি বলেছেন এটি মেটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্ট এবং এখানে একটা মাস্টার মাইন্ড আছে। কে সেই মাস্টার মাইন্ড? সো ওনার পরিচয় করে দিয়েছেন। হ্যাঁ, যাকে পরিচয় করে দিয়েছেন তিনিও কিন্তু উপদেষ্টা পরিষদে আছেন এবং তিনি কালক্রমে এই দলের সঙ্গে যুক্ত হবেন বলে পাবলিক পারসেপশন খুব দৃঢ়ভাবে আছে। সো আপনি আসলে এই গভর্নমেন্টের সাথে দলটাকে খুব বেশি আলাদা করতে পারবেন না। ডিসি, এসপি থেকে শুরু করে প্রশাসনে যারা আছে, তাদের সরকারের উদ্যোগের সাথে বিরোধিতা করছে। মানে ঐক্যমত কমিশনের যে লক্ষ্য নির্বাচন সংস্কারের ব্যাপারে যা কিছু চলছে, সেটার সাথে কি এই দল বিরোধ তৈরি করছে? আমি সেটা এভাবে দেখি না। দেখুন, ঐক্যমত কমিশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন এবং অন্যান্য যেই 6টা কমিশন গঠিত হয়েছে তারাও কিন্তু হেডেড বাই ইন্ডিপেন্ডেন্ট পারসন। তারা কিন্তু কেউ সরকারের অংশ সেই অর্থে নয়, উপদেষ্টারা যেই অর্থে। সো ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদন দেবেন, ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্ট মতামত দিবেন এবং এই মতামতটি নিয়ে ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে বসবে। এখনো কিন্তু বসা শুরু হয়নি, এই মাস থেকে শুরু হবে, এক দফা বসেছে। সো সিরিজ বৈঠক হবে এবং যেটা প্রধান উপদেষ্টা বিবিসিকে বলেছে, বিবিসি বাংলাকে, তিনি বলেছেন যে দলগুলো কি বলছে, কে কি প্রস্তাব দিচ্ছে সেটা আমরা প্রকাশ করব। কোন কোন প্রস্তাবগুলো কমন ভাবে এসছে সেটা আমরা প্রকাশ করব। কোন কোন প্রস্তাবগুলো একটু সংশোধন করে দলগুলো মানতে রাজি সেটা আমরা প্রকাশ করব। অর্থাৎ এক ধরনের ট্রান্সপারেন্সি বা ক্ল্যারিটির কথা তিনি বলেছেন। সো আমি মনে করি আমরা একটু অপেক্ষা করি, আমরা দেখি কতটুকু প্রকাশিত হয়। সেখানে ঐক্যমতের কথা বলা হয়েছে, নির্বাচনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে কিছু বলা হয়নি। সে না, সব প্রধান উপদেষ্টা বলেছেন সব দলগুলো
যে বিষয়গুলোতে একমত হবে, কিন্তু নির্বাচনের ব্যাপারে আপনি কি লক্ষ্য করেছেন বিবিসি যখন তাকে রিপিটেডলি প্রশ্ন করছিল ডিসেম্বরে কি তিনি নির্বাচন, আশা করছেন। তিনি বলছেন আমি তো এমনটি বলেছি, মানে উনি কিন্তু আর রিপিট করেননি। এবং ওনার এই সাক্ষাৎকারটি একটি বিশেষ সাক্ষাৎকার আমি বলবো, কারণ এর আগে উনি নুরুল কবির ভাইয়ের সাথে সাক্ষাৎকার দিয়েছেন, বিদেশি গণমাধ্যমে দিয়েছেন, তখন কিন্তু ওনার মধ্যে এক ধরনের পোলাইটনেস, এক ধরনের সাবমিশন, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে, বাট এবার কিন্তু হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ, উনি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। এই ডক্টর ইউনূসকে কিন্তু আমরা চিনি না। এই প্রশ্নগুলো আমি জাস্ট তুলে যাচ্ছি। সেটা কিসের প্রভাব, হয়তো সে আলোচনা করা যেত। আমরা আরেকটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে আমরা এই নির্বাচন সংক্রান্ত আলোচনা চালিয়ে যাব। বিরতির পর আমরা বিএনপির অন্যান্য দলের সাথে দূরত্ব ঘুচিয়ে ডিসেম্বরের নির্বাচনের যে দাবি সেটাকে এগিয়ে নেয়ার যে প্রচেষ্টা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আশা করছি এবারও ফিরে এসে আপনাদের সাথে পাবো। তো গ্লোবাল টেলিভিশনের টকশো প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি ব্যারিস্টার রুমিন ফারহানা এবং শরীফুজ্জামান শরীফ। আমরা বিরতির আগে নির্বাচন প্রসঙ্গে আলোচনা শুরু করে দিয়েছি। এই পর্যায়ে আমরা একটা প্রতিবেদন দেখে নেব। বিএনপির দুজন শীর্ষ নেতা বলেছেন নির্বাচন এবং তাদের যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি, কেউ কেউ তারও আগে চাচ্ছেন, সেই দাবির ব্যাপারে বিভিন্ন দলের সাথে মত পার্থক্য আছে, সেটি ঘুচিয়ে আনার তারা একটা চেষ্টা করছেন। আমরা এই ব্যাপারে একটা প্রতিবেদন দেখে নিই। শেখ হাসিনা পতনের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন বিবাদ। একদিকে ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, অন্যদিকে জামায়াত সহ বিভিন্ন ইসলামভিত্তিক দল চেষ্টা করছে জোট বাঁধার। আরও আছে ডান বাম নানা দল। এদের বিপরীতে যেন একাই সাঁতার কাটছে বিএনপি। বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা হচ্ছে দলটি আওয়ামী লীগের দ্বিতীয় ভার্সন, মুদ্রার এপিটোপিট। আর চাঁদাবাজি সহ দখলদারিত্বের অভিযোগ বেশ পুরনো। যদিও জামায়াতের বিরুদ্ধেও অভিযোগ উঠছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখলের। এছাড়া জাতীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও রাজনৈতিক দলগুলো রয়েছে বিপরীতমুখী অবস্থানে। এসব নিয়ে প্রচার প্রচারণায় এখন স্পষ্ট হয়ে উঠছে বহু পুরনো ঐক্যের ফাটল। এর সঙ্গে রয়েছে বিদেশি প্রচারণাও। দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে বিএনপি এসব সংকট নিয়ে কতটা চিন্তিত সেই প্রশ্নও আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, একটি মহল চেষ্টা চালাচ্ছে জাতীয় নির্বাচন পেছাতে। তারা ভাবছে বিভিন্নভাবে সময় নষ্ট করলে জনপ্রিয়তা কমবে বিএনপির। আমরা আশা করছি যে এবছরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সব দল মাঠে থাকবে। বিএনপি পুরনো একটি রাজনৈতিক দল, আমাদের ধারণা এটি সর্ববৃহৎ দল, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। সুতরাং নির্বাচন নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। একটি বিশেষ মহল চেষ্টা করছে নির্বাচনটি যত পিছানো যায়। তারা আশা করে যে যত পিছাবে তত বিএনপি দুর্বল হয়ে যাবে, বিএনপি জনপ্রিয়তা কমে যাবে। আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, একে অপরকে দোষারোপ করার সংস্কৃতিতে রাজনৈতিক অঙ্গন এমনিতেই দূষিত হয়ে আছে। এই দূষণকে আর বাড়াতে চায় না বিএনপি। দলটি চায় ভবিষ্যতে দেশে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে। বাংলাদেশের রাজনীতি ইতিমধ্যে অনেক দূষিত হয়ে গেছে। এটা আমরা বিএনপি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি করতে চাই, কারো দোষারোপ না করে, আর একটা সহনশীলতা দেখিয়ে, সম্মান দেখিয়ে আমরা রাজনীতি করতে চাই। যারা ওই দূষিত করতে চায় সেটা তাদের সমস্যা, সেটা আমাদের। যারা দোষারোপের সংস্কৃতিতে ডুবে আছে তাদের সবারই আয়নায় নিজ চেহারা দেখা উচিত বলে মনে করেন বিএনপির এই নেতা। আমি আমার দলে যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান করব, অন্যদের সমস্যা তারা সমাধান করবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। টক্সিক এনভায়রনমেন্ট করা, এগুলো তো আমরা বিএনপি করব। দেখছিলাম সহকর্মী আওলাদ হোসেনের প্রতিবেদন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে এই পর্যায়ে যুক্ত করতে চাই আপনার দলের অবস্থান নিয়ে। অনেক দল ডিসেম্বরে বা জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়ার পক্ষে, নতুন দল সহ কিছু দল বিপক্ষে। জাতীয় ঐক্যমত্য কমিশনে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে আমরা আশা করছি, কিন্তু বিএনপি বড় দল হিসেবে অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করে এই জায়গাটা, গ্যাপটা পূরণ করতে পারছে না কেন? আমরা শুনছিলাম যে চেষ্টা করা হচ্ছে, বাধাটা কোথায় বা বড় প্রতিবন্ধকতা কারা?
দেখুন, বিএনপির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এই মুহূর্তে কিন্তু মাঠে নেই, এবং এই ফাঁকাটা পূরণ করবার জন্য অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু একাট্টা হয়েছে, এবং তারা মনে করছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই এই মুহূর্তে, সো তারা যদি কোনোভাবে নির্বাচনটাকে ডিলে করে সময়টা বেশি নিতে পারে, তাদের বেশ কিছু অ্যাডভান্টেজ হবে। তারা দল গোছাতে পারবে, সংগঠন গোছাতে পারবে, বিএনপিকে মেলাইন করবার মতন কথাবার্তা বলতে পারবে। সো এই প্রচেষ্টা বা এই আশা কোনো কোনো দলের যে নেই তা কিন্তু নয়, আছে। এইটাই বাস্তবতা। আর বিএনপি কিন্তু 2016 সাল থেকেই বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলে এসছে। 2016 সালে যখন ভিশন 2030 প্রথম দেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু ইনক্লুসিভ পলিটিক্স, রেইনবো নেশন বলেছে, এবং বিএনপি বলেছে এই গত 9-10 বছর ধরে ক্রমাগত বলেছে যদি আমরা ওভারওয়েলমিং মেজরিটি পাই, অনেক বেশি মানুষ আমাদেরকে ভোট দেয়, তারপরেও কিন্তু আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা সকলকে নিয়েই সরকার গঠন করব। এবং এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে কারা থাকবে? বিরোধী দলে সবাইকে নিয়ে সরকার গঠন করলে সবাই যে আসবে না, সবাই যে আসবে তা তো নয়, তাই না? বিএনপি ডাকলেও যে সবাই আসবে তেমন তো নাও হতে পারে। সেক্ষেত্রে তো জাতীয় ঐক্যমতের সরকার হবে না, জাতীয় ঐক্যমত জোট সরকার হতে পারে। জোট সরকার, হ্যাঁ। এখন কেউ যদি না আসতে চায়, কিছু তো করবার নেই। তবে এটাও সত্য, আমাদের রাজনীতিতে এত বেশি বিভাজন তৈরি হয়েছে, এত বেশি কাদা ছোড়াছুড়ি হয়েছে, এত বেশি ব্রুটালিটি যুক্ত হয়েছে রাজনীতির সঙ্গে। সো এটাকে আসলে আপনি যদি শান্ত এবং কিছুটা স্থির করতে চান, আপনার ঐক্যমত ছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এবং আমি মনে করি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কিন্তু গত 7-8 মাস ক্রমাগত, এই জুলাই অভ্যুত্থান থেকে এটা আরেকটা মার্চ শুরু হয়ে গেল, এই কয়েক মাস কিন্তু বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা জানে যে কালকে নির্বাচন হলে পরশুদিন তারা শপথ নিয়ে সংসদে যাবে এবং ক্ষমতায় যাবে। সেই জন্য কি নির্বাচনের জন্য এত তাড়াহুড়া? নট রিয়েলি। কেন তাড়াহুড়া আমি আপনাকে বলি। এই যে গত কয়েক মাস আমরা কি দেখলাম? জনজীবন বিপর্যস্ত, আমরা দেখলাম জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে, আমরা দেখলাম খুন, রাহাজানি, হাইজ্যাক, মানুষকে লুট করা অনেক বেড়েছে। এবং প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করতে গিয়ে বিবিসি একটা পরিসংখ্যানও দিয়েছে যে কেবল সবগুলো পরিস্থিতির উন্নতি হবে না, হবে না, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হওয়া শুরু হবে। কেন হবে? প্রশাসন জানে না এই সরকারের মেয়াদ কত, প্রশাসন জানে না এই সরকারের কমান্ড ফলো না করলে তাদের কি কনসিকুয়েন্স হতে পারে। কিন্তু যখন একটি নির্বাচিত সরকার আসে, আগামী 5 বছর এরাই থাকবে, সুতরাং এদের সঙ্গে অ্যালাইন করেই আমাদের এদের নির্দেশ মেনেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায়ীরা জানে যে যদি এই সরকার ব্যবস্থা নেয় তাহলে তাদের পক্ষে ব্যবসা করা কঠিন হবে, এবং এই যেই সরকারটি নির্বাচিত তারাও জানে যে ভোটের জন্য মানুষের কাছে তাকে ফিরতে হবে। তো তাকেও তার গ্রাউন্ডটা রেডি করবার জন্য, তার জবাবদিহিতাটা আরো স্পষ্ট করবার জন্য তাকে কিন্তু মানুষের এই সুযোগ সুবিধা, জনজীবনের স্বস্তি, এগুলোর দিকে নজর দিতে হয়। এই সরকারের কিন্তু সেই দায়বদ্ধতা নাই, যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রাগ করে বলতে পারে যে কোথায়, আপনি তো একটা পরিসংখ্যান দিলে হবে না, কোথায়, আমি তো কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছি না। অথচ প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখি বাসে ধর্ষণ থেকে শুরু করে, হাইজ্যাক থেকে শুরু করে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এগুলো আলাদা আলাদা জোন হয়ে যাচ্ছে অপরাধের, কিন্তু প্রধান উপদেষ্টা দেখেও দেখছেন না। কিন্তু জনগণের আস্থা কমে গেছে তার সরকারের প্রতি। জনাব তারেক রহমানের বরাত দিয়ে এই প্রশ্ন করার পরে তার প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনি দেখেছেন। হ্যাঁ, এবং আই ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য রিঅ্যাকশন। উনি এতটা রেগে গেলেন কেন, বা এতটা ওনার বিরক্তি উনি হতেই পারেন, ওনার সরকারের প্রতি অনাস্থার কথা শুনে রেগে যাওয়া, নাকি যার বরাত দিয়ে বলা হয়েছে তার প্রতি কোনো? আমার ধারণা ওনাকেও তো ক্রমাগতভাবে ওনার ফেইলিয়র গুলো দেখতে হচ্ছে, তাই না? উনি যাই বলুক না কেন, উনি তো জানছেন ওনার ফেইলিয়র গুলো কোথায়, উনি তো দেখছেন পত্রিকার রিপোর্ট, উনি তো দেখছেন মিডিয়ার রিপোর্ট, কিন্তু উনি কেন অস্বীকার করবেন? উনি তো টিপিক্যাল পলিটিশিয়ান। এখানেই আমার প্রশ্ন, আমি এটার উত্তর জানি না নাজমুল ভাই। এটা আমি ভেবেছি, বহুবার ভেবেছি, উনি কি আগামী নির্বাচন করবেন না, উনি কি এই দলের সঙ্গে যুক্ত না, তাহলে উনি এই ফেইলিয়ার গুলো আগে যেভাবে সহজভাবে নিয়েছেন, আপনি যদি নুরুল কবির ভাইয়ের ইয়েটা দেখেন, একদম সহজ সরল স্বীকারোক্তি, সেই জায়গা থেকে বেরিয়ে, সেজন্য আমি ব্রেকের আগে আপনাকে যে সেগমেন্টে বলছিলাম কিসের প্রভাব আমি জানি না, অনেকে বলে ক্ষমতার প্রভাব। এক্স্যাক্টলি, তো এটা ক্ষমতার প্রভাব বলে আমি মনে করি না। আমার ধারণা নানান দিক থেকে যাদের দ্বারা পরিবেষ্টিত তাদের প্রভাব হতে পারে, কিছুটা হতে পারে, এবং হয়তোবা ওই দিনটি তার জন্য একটি ভালো দিন ছিল না,
সেটাই হতে পারে। জি, শরীফ ভাই দুঃখিত, আপনার কাছে অনেক পরে আসলাম, আপনাকে দিয়ে শেষ করব। যেমন ধরেন এই যে অভ্যুত্থান, নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক দল, তাদের যে প্রত্যাশা, তারা পুরনো দলগুলো নিয়ে যে সমালোচনাগুলো করছে, এগুলো নিয়ে তো আপনারা অনেক বছর কথা বলেছেন। আমরাও চাই যে আমাদের দলগুলো আরও পরিশুদ্ধ হোক। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলছিলেন দূষিত রাজনীতির কথা, সেই দূষিত রাজনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। গত 7 মাসে বিএনপির মধ্যে আমরা কিছু কিছু পরিবর্তন দেখেছি, কিন্তু চাঁদাবাজি, দখলবাজি, হ্যান-ত্যান এরকম ঘটনা সারা দেশে ঘটছে, এখনও ব্যবস্থাও নেওয়া হচ্ছে, কিন্তু চর্চাটা রয়ে গেছে, অনেক বছরের সংস্কৃতি। বিএনপিকে আপনি কতটা বদলাতে দেখছেন? ধন্যবাদ। আমরা এই সময়কালে মিডিয়া প্রচণ্ড চাপের মধ্যে আছে। সোসাইটিতে যে ঘটনাগুলো ঘটছে মিডিয়াতে সেগুলো আসছে না। মানে কিসের চাপে আছে মনে করেন? আমরা পরিষ্কার দেখেছি মিডিয়াতে গিয়ে নানা রকমের হুমকি, তাকে লিস্ট ধরিয়ে দেওয়া, মিডিয়া দখল, এই ধরনের ঘটনাগুলো আছে। যদিও মিডিয়ার লোকজন হাসি মুখে বলে যে না আমাদের কোনো কষ্ট নেই, তবে তাদের ভেতরটা আমরা বুঝতে পারি, হার্ট কম্পনটা বোঝা যায়। আমরা কোনো চাপে নাই। আপনি হয়তো নেই, কিন্তু চেহারার দিকে তাকালে কিন্তু অনেক জায়গায় বোঝা যায় যে আসলে মুখে যেটা বলছে ভেতরে সেটা না। সেটি অভ্যুত্থান পরবর্তী একটা বাস্তবতা ছিল। এখন পর্যন্ত আমি ওই যেটা বললাম যে নতুন কোন দল, এর আগে নতুন দল হয়েছে, রাজার পার্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে, ফেরদৌস আহমেদ কুরেশি একবার চেষ্টা করেছিলেন, কিন্তু মিডিয়ার ঘরে ঘরে এত আনন্দ তখন আমরা দেখিনি। আজকে যেটা দেখছি, এবং আমার মনে হয় এই যে মিডিয়ার ঘরে ঘরে যে এই যে আনন্দ, এই আনন্দটা যতটুকু স্বতঃস্ফূর্ত তার থেকে অনেকটা হচ্ছে আতঙ্কের জায়গা থেকে। আমার ভয় নেই এটি বলার চেষ্টা করা যে আমি মোটামুটি ভালো আছি। যাই হোক, আমাদের মিডিয়াগুলোতে যে নিউজগুলো আসছে, আপনি হাট দখল, বাজার দখলের নিউজগুলো আসছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার দখল এই নিউজ কিন্তু আসছে না। বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলোর পদগুলো দখল করা হচ্ছে। বিএনপিপন্থী শিক্ষকদের বিরুদ্ধে আমি ওই জায়গাটাই আসছি। একটা গ্রুপ কিন্তু এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ, হলের প্রভোস্টের পদ দখল করে নিয়েছে, এবং তারা তাদের মতন করে সেট করছে। বিএনপির কর্মীদের মধ্যে একটা অস্থিরতা দেখছি, আবার কোনো কোনো জায়গায় মোটামুটি টেনশন ফ্রি, টেনশন যা করার নেতারা করুক, তারা তাদের অর্ডারগুলো দিক, কিন্তু আমরা সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠছি, কিছু টাকা পয়সা ইনকাম করছি, একেবারে ভালোই তো আছি আর কি। কিন্তু এই জায়গা থেকে এই হঠাৎ করেই বদলাবে একটা রাজনৈতিক সরকার যখন সূচনা দেখছেন না। না, আমি মনে করি যে একটা পলিটিক্যাল সরকার যদি এখানে আসে, সে যে পলিটিক্যাল সরকার আসুক না কেন, পরিস্থিতিটা কিছুটা উন্নতি হবে। আজকে যে অস্বীকার করার যে প্রবণতা, আমাদের প্রধান উপদেষ্টা, আপনি যে আলোচনাটা বললেন, একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে রাত 3টার সময় সংবাদ সম্মেলন করেন, ভোরবেলায় ঘুম থেকে চোখ রগড়াতে রগড়াতে থানায় থানায় ঘুরে বেড়ান, মানুষ তার গায়েবানা জানাজা করেন। সেই সরকারের প্রধান তিনি বলছেন দেশে আইন শৃঙ্খলার কোনো সংকট নেই। আমার যেটা মনে হয়, তিনি বলেছেন অপরাধ মোটেও কমেনি। আমার মনে হয় যে আমাদের প্রধান উপদেষ্টা মোটেও বাড়েনি। তো সেটি যদি হয়, তাহলে রাত 3টার সময় তো বাংলাদেশে, এর আগে আমাদের করিমুল্লাহ স্যার রাতের বেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়েছেন, আর দ্বিতীয় ঘটনা হচ্ছে এটা যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রাতের বেলায় সংবাদ সম্মেলন করেছেন। তো পরিস্থিতি যদি উদ্বেগজনক না হয়, তাহলে তিনি এই রাতের বেলায় সংবাদ সম্মেলন করার কথা না। আমার যন্ত্রণার জায়গাটা হচ্ছে, আমি আসাদুজ্জামান খান কামালের মুখ থেকে যেটা শুনেছি, আলতাফ চৌধুরীর মুখ থেকে শুনেছি, একই রকমের বয়ান, একই রকমের বক্তব্য আমি ডক্টর ইউনূসের কাছ থেকে শুনতে চাই না। তিনি পরিস্থিতিটা অনুধাবন করবেন, তার প্রতি মানুষের যে প্রত্যাশা সেটি তিনি অনুধাবন করবেন, উত্তেজিত হয়ে, অথবা বিষয়টা তার কাছে গুরুত্বপূর্ণ না। আমার ধারণা কেউ কেউ তাকে সঠিক তথ্য দিচ্ছে না, অথবা তথ্য প্রাপ্তির জায়গা থেকে উনি হয়তো কোনো ঘাটতি হয়তো আছে, নিশ্চয়ই সেগুলো পেয়ে গেলে আগের মতোই আচরণ করবেন বলে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনারা যারা অনুষ্ঠান শুরু থেকে দেখেছেন বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়, এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।